আজকে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে কোনো একটা স্থানের অবস্থান নির্ণয়। তো কোনো একটা স্থানের অবস্থান নির্ণয়ের ক্ষেত্রে যেটা আমরা করে থাকি নর্মালি, সেটা হচ্ছে আমরা ভূপৃষ্ঠে বাস্তবিক কোনো স্থানের যদি দূরত্ব নির্ণয় করি, তাহলে আমরা সেটা রৈখিক দূরত্বের সাহায্যে, অর্থাৎ যে রেখার সাহায্যে আমরা দূরত্বটা নির্ণয় করি, যেটাকে রৈখিক দূরত্ব বলা হয়। কিন্তু গোলীয় ভূপৃষ্ঠে, বা যদি আমরা ধরে নিই গোলাকার একটা ফুটবলের উপরে কোনো জায়গার যদি অবস্থান আমরা নির্ণয় করি, তাহলে সেক্ষেত্রে অবস্থান নির্ণয় করাটা খুব কঠিন ব্যাপার। সেক্ষেত্রে তার কোনো দিকের সাপেক্ষে, অর্থাৎ আমরা যেভাবে এখানে কতগুলো রেখা টেনেছি, গোলাকার রেখা, ঠিক সেরকম গোলাকার রেখা বা এরকম কতগুলো অর্ধবৃত্তাকার রেখা ওর উপরে অঙ্কন করতে হবে। আর এরকম গোলীয় ভূপৃষ্ঠ বলতে গেলে আমরা যেটা দেখতে পাই, সাধারণত আমাদের পৃথিবীর আকৃতি অনেকটা ফুটবলের মতো। সেক্ষেত্রে কিন্তু পৃথিবীর মধ্যে কোনো স্থানের অবস্থান নির্ণয় করতে গেলে এরকম কতগুলো বৃত্তাকার রেখা আর কতগুলো অর্ধবৃত্তাকার রেখার সাহায্য নেওয়া হয়। এই যে বৃত্তাকার রেখা, যেগুলো পশ্চিম থেকে পূর্ব দিকে বৃত্তাকারে বিস্তৃত রয়েছে, যেগুলো আমি কালো কালি দিয়ে দেখিয়েছি, যেগুলোকে বলা হয়ে থাকে অক্ষরেখা। আর উত্তর থেকে দক্ষিণ দিকে, অর্থাৎ উত্তরে, এখানে এন লিখেছি আমি, এটা একটু ছোট হয়ে গেছে, উত্তর থেকে দক্ষিণে কতগুলো অর্ধবৃত্তাকার রেখা কল্পনা করা হয়েছে, যাদেরকে বলা হয়ে থাকে কি, দ্রাঘিমা রেখা। এইরকম কতগুলো অক্ষরেখা দ্রাঘিমা রেখার জালকের সাহায্যে, অর্থাৎ এগুলো যদি পরপর আমরা টানতে থাকি, অর্থাৎ এইভাবে যদি টানি, এগুলো যদি আমরা এইভাবে দেখি, তাহলে এইভাবে কতগুলো জালক সৃষ্টি করে, যেটাকে আমরা ভূজালক বলে থাকি, যার প্রথম ধারণা দেন হচ্ছেন গ্রিক পণ্ডিত এরাটোস্থেনিস। তিনি প্রথম এইভাবে পৃথিবীতে কোনো স্থানের অবস্থান নির্ণয়ের কথা তুলে ধরেন। তো আমরা যেটা দেখব যে এইভাবে আমরা সমতল ভূপৃষ্ঠে একটা জায়গায় কোনো স্থানের অবস্থান নির্ণয় করতে পারি, আবার গোলীয় ভূপৃষ্ঠে কোনো স্থানের অবস্থান নির্ণয় করতে পারি। সমতল ভূপৃষ্ঠে আমরা কোনো স্থানে যদি অবস্থান নির্ণয় করি, তাহলে ধরা যাক এ বি সি ডি, এটা একটা মাঠ, আর এই মাঠের ওপরে টি একটা গাছ। এই টি গাছের অবস্থান যদি আমাদের নির্ণয় করতে হয়, টি গাছের অবস্থান যদি আমাদের নির্ণয় করতে হয়, তাহলে প্রথমে দেখতে হবে স্থানটা দুটোভাবে নির্ণয় করা যেতে পারে। একটা আপেক্ষিকভাবে তার অবস্থান। আপেক্ষিকভাবে অবস্থান কাকে বলে? কোনো একটা বিন্দুর সাপেক্ষে যখন আরেকটা বিন্দুর দূরত্ব আমরা তুলনা করে থাকি। যেমন আমাদের রহরা মিশনটা কোথায় অবস্থিত, যদি আমরা আপেক্ষিক হিসাবে দেখি, তাহলে খড়দা স্টেশন থেকে পূর্ব দিকে এই 500 মিটার গেলে আমরা বলতে পারবো রহরা মিশনের অবস্থান। অর্থাৎ এক্ষেত্রে একটা আপেক্ষিক অবস্থান বলা হচ্ছে কোনো কিছু বস্তুর সাপেক্ষে। তো ঠিক এক্ষেত্রে কি হবে, আপেক্ষিক অবস্থানে আমরা যেটা দেখব, এডি থেকে বিন্দুটা কত দূরে আছে, অর্থাৎ এটা বাস্তবিক ধরলাম 5 মিটার, আর ডিসি থেকে 7 মিটার। কেন আমাদের দরকার হলো দুটো রেখা? তার কারণ এই বি যেটা আমরা বলছি, এডি থেকে 5 মিটার দূরে অজস্র বিন্দু হতে পারে। দেখা যাক, এখানে হতে পারে, এখানে হতে পারে, এখানে হতে পারে। তাহলে সেক্ষেত্রে আমরা কোন অবস্থানটা বলবো? অনেকগুলো বিন্দু আঁকা যেতে পারে। এই কারণে আমাদের তখন একটা উলম্ব রেখার প্রয়োজন হচ্ছে, অর্থাৎ ডিসি থেকে দূরত্ব 7 মিটার, অর্থাৎ এটি থেকে 5 মিটার এবং ডিসি থেকে 7 মিটার দূরে কিন্তু একটা বিন্দুই হবে। কারণ এখান থেকেও 7 মিটার দূরেও হতে পারে, কিন্তু এখান থেকে 7 মিটার দূরে এখানে একটা বিন্দু হতে পারে, সেক্ষেত্রে এটার দূরত্ব বেড়ে যাবে। তাহলে সেক্ষেত্রে এডি থেকে আমরা বললাম 5 মিটার, আর ডিসি থেকে 7 মিটার দূরে পার্টিকুলার একটা বিন্দুরই অবস্থান আমরা বলতে পারবো। এটাকে আমরা আয়তাকার ক্ষেত্রের মধ্যে বা এটা সমতল ভূপৃষ্ঠে আমরা আপেক্ষিক অবস্থান এইভাবে নির্ণয় করতে পারি। এই পদ্ধতিটাকে আমরা বলতে পারি যেটা, সেটা হচ্ছে
আয়তাকার ক্ষেত্রে আয়তাকার পদ্ধতি বা কার্তেশীয় স্থানাঙ্ক। এবার কার্তেশীয় স্থানাঙ্ক ছাড়া আমরা আরেকটা করতে পারি, সেটা হচ্ছে মেরু স্থানাঙ্ক। মেরু স্থানাঙ্ক কাকে বলে? কোনো স্থান, অর্থাৎ এই টি বিন্দুটা এ বিন্দুর সাপেক্ষে কতটা কোণ করে আছে, এ বিন্দুর সাপেক্ষে কতটা কোণ করে আছে, এবং সেই কোণটা যদি ধরা যাক এটা 50 ডিগ্রি, 50 ডিগ্রি, এবং তার দূরত্বটা যদি দেখা যায় 10 মিটার, তাহলে এইভাবে বলতে হবে এ স্থানের সাপেক্ষে টি স্থানটি 50 ডিগ্রি কোণে উত্তর পূর্ব দিকে 10 মিটার দূরে অবস্থান করছে। এ বিন্দুর সাপেক্ষে টি স্থানটি 50 ডিগ্রি উত্তর পূর্ব কোণে 10 মিটার দূরে অবস্থান করছে। এটাকে আমরা বলে থাকি মেরু স্থান। তাহলে এছাড়া আমরা এটা হচ্ছে সমতল ভূপৃষ্ঠের ক্ষেত্রে এইভাবে আমরা নির্ণয় করতে পারি। এছাড়া গলীয় ভূপৃষ্ঠ যদি আমরা বলে থাকি, তাহলে গলীয় ভূপৃষ্ঠে আমাদের কি হয়, অক্ষাংশ দ্রাঘিমাংশের সাহায্যে যেভাবে আমরা নির্ণয় করে থাকি, অর্থাৎ কোনো স্থানের নির্ভুল অবস্থান নির্ণয় করতে গেলে আমাদের গোলাকার ভূপৃষ্ঠে যেটা লাগে, বা গোলাকার আমরা গ্লোবের উপরে যে বিন্দুর অবস্থান নির্ণয় করি, যেটাকে আমরা বলে থাকি কি নির্ভুল অবস্থান পদ্ধতি। তো সেটা আমরা কিভাবে নির্ণয় করব? ধরা যাক এবি হচ্ছে নিরক্ষরেখা। নিরক্ষরেখা কাকে বলে? আমরা যেটা বলছিলাম, পৃথিবীতে কাল্পনিকভাবে পশ্চিম থেকে পূর্ব দিকে কতগুলো বৃত্তাকার রেখা কল্পনা করা হয়েছে। এই বৃত্তাকার রেখাগুলোকে বলা হয়ে থাকে অক্ষরেখা। এই অক্ষরেখাগুলোর মধ্যে যে রেখাটা উত্তর এবং দক্ষিণ মেরু থেকে সম দূরত্বে এবং বৃহত্তম পরিধি বিশিষ্ট, উত্তর এবং দক্ষিণ মেরু থেকে সম দূরত্বে বৃহত্তম পরিধি বিশিষ্ট, যেটাকে বলা হয়ে থাকে নিরক্ষরেখা। আর এর ওপরের দিকে আস্তে আস্তে যত উপরে যাব, পৃথিবীর আকৃতি যেহেতু অভিগত উপগোলক, তার ফলে কি হচ্ছে, আস্তে আস্তে ওপরের দিকে এর পরিধি কমতে থাকছে, কমতে কমতে 89 ডিগ্রি অবধি কিন্তু আমরা 1 ডিগ্রি অন্তর অন্তর অক্ষরেখা কল্পনা করতে পারি। কিন্তু 90 ডিগ্রিতে কেন করতে পারবো না? 90 ডিগ্রি হচ্ছে একটা বিন্দু, একটা বিন্দু দিয়ে কোনোদিন কোনো রেখা টানা যায় না। দ্বিতীয়, আমরা দক্ষিণ দিকেও কিন্তু একইভাবে 89টা অক্ষরেখা টানতে পারি। বোঝা গেছে? তাহলে টোটাল যেটা আমরা বলি, টোটাল পৃথিবীতে অক্ষরেখার সংখ্যা কত? একদিকে 89, আরেকদিকে 89, আর নিরক্ষরেখা যেটা একটা রেখা, সেটাকে আমরা কাউন্ট করি, এটা হবে 170। কেন কাউন্ট করি? এটা ছেড়ে 1, পরেরটা হচ্ছিল 1, তারপরেরটা 2, তাহলে এটাও একটা রেখা, তাই ওটাকে একটা আরেকটা রেখা কাউন্ট করা হলো। টোটাল পৃথিবীতে অক্ষরেখার সংখ্যা দাঁড়ালো 179 ডিগ্রি। এখন প্রথমত হচ্ছে এটাকে নিরক্ষরেখা বলা হয় কেন? অর্থাৎ পৃথিবীর যে মাঝখান থেকে যে বৃত্তাকার অক্ষরেখাটা টানা হয়েছে তাকে নিরক্ষরেখা কেন বলা হয়? তার কারণ হচ্ছে এই রেখাটা থেকে মান গণনা শুরু করা হয়, তাই এর মানটা 0, অর্থাৎ নিরক্ষজার, তাই সেটাকে নিরক্ষরেখা বলা হয়ে থাকে। এই রেখাকে বিষুবরেখা বলা হয়। কেন বিষুবরেখা বলা হয়? তার কারণ নিরক্ষরেখা বরাবর আমরা পৃথিবীকে দুটো গোলার্ধে ভাগ করতে পারি। গোলার্ধটা কি? গোলের অর্ধ, অর্থাৎ পুরো পৃথিবীটা গোল। তার এই নিরক্ষরেখা বরাবর যে তলটা পাওয়া যায়, ধরা যাক এই তলটা, এই তল বরাবর যদি আমরা পৃথিবীকে কেটে ফেলি, তাহলে পৃথিবীতে এই একটা অর্ধগোলক পাবো, এই একটা অর্ধগোলক পাবো। ওপরের অংশটাকে বলা হয়ে থাকে উত্তর গোলার্ধ, উত্তর গোলের অর্ধ, তাই গোলার্ধ, আর দক্ষিণ গোলের অর্ধ, তাই গোলার্ধ। এইভাবে দুটো গোলার্ধে সমান দুটো গোলার্ধে ভাগ করা যেতে পারে। তাই সমান কথার অর্থ হচ্ছে বিষুব, তাই এটাকে আমরা বিষুবরেখা বলে থাকি। আবার দ্বিতীয় অর্থে যদি যাই, নিরক্ষরেখা বরাবর সারা বছর দিন রাত্রি সমান থাকে, তাহলে সেই অর্থেও সমান, অর্থাৎ নিরক্ষরেখা বরাবর সারা বছর পৃথিবীতে দিন রাত্রি সমান, তাই সেক্ষেত্রে এটাকেও আবার আমরা বলে থাকি বিষুবরেখা। এখন নিরক্ষরেখা থেকে কোনো স্থান, এই গোলাকার ভূপৃষ্ঠে কোনো স্থান, আমরা ধর একটা ফুটবলের কথা যখন বলছিলাম, ফুটবলের ওপরে একটা বিন্দু থেকে আরেকটা বিন্দুর পরিমাপ যদি করতে যাই, তাহলে সেক্ষেত্রে আমরা রৈখিক দূরত্বের সাহায্য নিতে পারি না। কেন রৈখিক দূরত্বের সাহায্য নিতে পারি না? তার কারণ ওর ওপরে যদি আমরা ফিতেটা বসাই, দেখবি গোলের
এদিক থেকেও গোলাকার আকৃতি আছে, আবার এদিক থেকেও গোলাকার আকৃতি আছে। তার ফলে ফিতেটা আলটিমেট দু সাইডে কুচকে কুচকে যাবে, মাঝখানটা হয়তো সমান থাকবে, তাতে পরিমাপটা সঠিক হয় না। তাই আমরা বলে থাকি কৌণিক দূরত্ব। কৌণিক দূরত্বের সাহায্যে সেখানে দূরত্ব পরিমাপ করা যেতে পারে। কৌণিক দূরত্ব কাকে বলে? কোনো স্থান, কোনো গোলকের মধ্যে যে সর্ববৃহৎ রেখা তার সাপেক্ষে কত ডিগ্রি কোণ করে আছে। যেমন আমরা এক্ষেত্রে কোনো স্থানের কৌণিক দূরত্ব পৃথিবীতে কীভাবে দেখব? নিরক্ষরেখা সব থেকে বড় বৃত্ত, যেটাকে আমরা মহাবৃত্ত বলে থাকি। তার কারণ কি? যে গোলকের কেন্দ্রবিন্দু, অর্থাৎ এই গোলকটার কেন্দ্রবিন্দু একটা হবে সি, গোলকটার কেন্দ্রবিন্দু সি, এবং ওই গোলকটার মধ্যে সর্ববৃহৎ যে বৃত্তাকার রেখাটা টানা যাবে তার কেন্দ্রবিন্দু যদি একই পয়েন্টে অবস্থান করে, অর্থাৎ একই স্থানে অবস্থান করে, তখন সেটাকে মহাবৃত্ত বলা হয়। তাই নিরক্ষরেখাকে আমরা কিন্তু প্রকৃত অর্থে মহাবৃত্ত বলে থাকি, কারণ নিরক্ষরেখার কেন্দ্র এবং পৃথিবীর কেন্দ্র একই বিন্দুতে আছে। কেন? দেখ, এখানে যদি এবি নিরক্ষরেখা হয়ে থাকে, ডি আরেকটা অক্ষরেখা, তাহলে ডি অক্ষরেখার কেন্দ্র কোনটা? এইটা, অর্থাৎ আমি ধরে নিলাম এম। তাহলে গোলকটার কেন্দ্র হচ্ছে সি, এই অক্ষরেখাটার কেন্দ্র হচ্ছে এম, তাহলে সেক্ষেত্রে ডি অক্ষরেখাটাকে আমরা মহাবৃত্ত বলতে পারছি না। ব্যাপারটা বোঝা গেছে? এবার এই নিরক্ষরেখা বরাবর যদি আমরা এই নিরক্ষীয় তলটাকে প্রসারিত করে মহাজাগতিক অংশ পর্যন্ত প্রসারিত করি, তখন তাই ওটাকে আমরা বলে থাকি মহাজাগতিক নিরক্ষরেখা। এরপরে আমরা যেটা বলছিলাম যে কোনো স্থান এই নিরক্ষরেখা থেকে কতটা দূরে, সেটা আমরা কৌণিক দূরত্বের সাহায্যে যদি প্রমাণ করি, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা বলতে পারবো, বা কোনো স্থান নিরক্ষরেখার সাপেক্ষে কতটা কৌণিক দূরত্বে অবস্থান করছে, সেটাকে আমরা সেই স্থানের অক্ষাংশ বলে থাকি। এবার সেটা কিভাবে করব? সেই স্থানটা আমরা দুটো পদ্ধতিতে করতে পারি, একটা ভূগোলকে আর একটা হচ্ছে বাস্তবিক ক্ষেত্রে। ভূগোলকে কিভাবে? ভূগোলকে আমরা এমন একটা গ্লোব নিলাম যে গ্লোবটায় শুধু অক্ষরেখা দ্রাঘিমা রেখা আছে। মানেটা কি? মানেটা হচ্ছে পাড়ার মুদির দোকানে দেখবি ডিম বিক্রি হয় অনেক সময় একটা বড় ঝুড়ির মতো, ওখানে দেখবি এরকম বৃত্তাকার কতগুলো এরকম গোল গোল করে তার আছে, আর আরেকটা ওপর থেকে নিচে অর্ধবৃত্তাকার তার আছে। আমি ঠিক সেই ধরনের গোলকটার কথা বলছি, যার ভেতরটা ট্রান্সপারেন্ট হবে, মানে শুধু অক্ষরেখা দ্রাঘিমা রেখা দিয়ে তার দিয়ে পৃথিবীর মতো একটা যদি অংশ করা হয়, তাহলে তার ভেতরটা দেখতে পাওয়া যাবে। তাহলে সেক্ষেত্রে যদি সেরকম হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে আমাদের ধরা যাক এই গোলকের ক্ষেত্রে এই বিন্দুটার অবস্থান নির্ণয় করতে বলছে। এটা আমরা ওই যে বললাম জ্যামিতিক পদ্ধতিতে এইভাবে করতে পারবো, যে ওখানে কি করব, ওখানে ওই বিন্দুটা দেখিয়ে দেওয়া হলো, এই বিন্দুটা তোমার অবস্থান, যেটা তুমি বাস্তবে একটা জায়গায় আমি দাঁড়িয়ে আছি, ধর আমার ঘরে যেখানে দাঁড়িয়ে আছি সেই জায়গাটাকেই বলছে হচ্ছে ই বিন্দু। বলছে ভূগোলকে তোমার অবস্থান দেখাও, এখানে তোমার অবস্থান দেখাও। তাহলে ভূগোলকে আমরা কীভাবে অবস্থান দেখব? ই বিন্দু থেকে একটা লাঠি সোজা আমরা সি বিন্দুতে গিয়ে টাচ করব, সি বিন্দুতে টাচ করব। এবার ই বিন্দুটা যে দ্রাঘিমা রেখার উপর অবস্থান করছে, ঠিক সেই দ্রাঘিমা রেখাটা নিরক্ষরেখাকে কোথায় ছেদ করেছে সেটা দেখতে হবে। কেন? তার কারণ দেখ, তুই যখন কোনো কোণ তৈরি করবি বা কোণটা পরিমাপ করবি, দুটো একই তলে হতে হবে, তাই তো? একটা এদিকে একটা এদিকে, এইভাবে তলে হবে। কোনটা পরিমাপ আমার দিক থেকে আমি কোণ পরিমাপ করতে পারবো না, তুই তোর দিক থেকে কোণ পরিমাপ করতে পারবি। তার জন্য তলটা এক লাগে। ব্যাপারটা বোঝাতে পারলাম কি? একই তল বিশিষ্ট অঞ্চলের মধ্যে যদি দুটো রেখা কোনো কোণ সৃষ্টি করতে পারে, তাই আমরা একই তল হিসাব করে এখানে কি দেখব, NEBS, এটা একটা দ্রাঘিমা রেখা যার উপর ই বিন্দুটা ছিল, যেটা নিরক্ষরেখাকে বি বিন্দুতে ছেদ করেছে। তাহলে এই যে বি বিন্দুতে যেটাকে ছেদ করলো, সেই স্থান থেকে আমরা ওই যে তারের বললাম গোল, সেইখানে আমরা এরকম একটা রেখা যোগ করে দিলাম। তাহলে ভেতরে একটা কোণ সৃষ্টি হলো। কোণটা কি হলো? অ্যাঙ্গেল ECB। এটা হলো ই স্থানের অক্ষাংশ। এটা হচ্ছে আমরা জ্যামিতিক পদ্ধতিতে বলছি ই স্থানের অক্ষাংশ। তাহলে এবার এটা ভেতরে আমি কোনোভাবে পরিমাপ করে নিলাম চাঁদা দিয়ে, কারণ যেহেতু ওটা তারের গ্লোব, তার ফলে আমি ভেতরের দিকে পরিমাপ করতেই পারবো, তাই সেটা আমি পরিমাপ করে নিলাম। পরিমাপ করে আমি সেটা দেখে নিলাম, সে ধর 40 ডিগ্রি, 40 ডিগ্রি।
নিরক্ষরেখার উপরের দিকে আছে মানে উত্তর দিক, উত্তর গোলার্ধ, তাই সেটা আমরা বলবো 40° নর্থ। হলো? এবার এটা গেল জ্যামিতিক পদ্ধতিতে। এবার বাস্তবিক পদ্ধতিতে আমরা যদি আসি, বাস্তবিক পদ্ধতিতে তোকে বলে দেওয়া হলো এই স্থানটার অবস্থান, এই স্থানের মধ্যে এই স্থানের অবস্থানটা তোকে দেখাতে হবে। এই স্থানটা আর তুই যেখানে দাঁড়িয়ে আছিস সেটা এক। প্রথমত আমরা যাই, বাস্তবিক আমরা দুটো ভাবে নির্ণয় করতে পারি। একটা হচ্ছে সেটা হচ্ছে মেরু নক্ষত্রের সাহায্যে, আর একটা হচ্ছে সূর্যের উন্নতি কোণের সাহায্যে। কোনো অঞ্চলে যে সূর্যরশ্মির পতন কোণ তার সঙ্গে আমার ভূমির ওপরে যে দাঁড়িয়ে আছি সেই অ্যাঙ্গেলটার যে পার্থক্য সৃষ্টি করবে সেটাকে আমরা সূর্যের উন্নতি কোণ বলে থাকি। অর্থাৎ এখানে যদি নিরক্ষরেখা এইভাবে সূর্যরশ্মি পড়ে আর এই অঞ্চলে